তুমি বাবাকে বলে দিও। সে আমি কথা বলতে পারবো না। তুমি তো তোমার বাবাকে জানো, তিনি কোনো রকম বিলাসিতাই পছন্দ করেন। তবে চিন্তা করিস না, তোর মাসি মেশিনটা এখনই এসে পড়বে। আর তারা তো তোকে প্রাণের চাইতেও ভালোবাসে। তাকে তোকে ঠিক আছে। ও ছোট মেয়ে, ও তোরা এসে পড়েছি। আমরা তো কম আমি কি দেখা হলো বাবু আগে চিনতে পারছে না বলে ঘড়িটা কিন্তু তোমায় ফেরত নিয়ে যেতে হবে।
আমি কখনো এভাবে মাটিতে ফেলতে পারি না। যে ছেলে চাওয়া মাত্রই সমস্ত কিছু পেয়ে যায়, চাওয়ার আগেই যার অভাব মোচন হতে থাকে, সে বড় ইচ্ছে দমন করতে না পারলে কেউ কখনো সুখী হতে পারে না। বঞ্চিত হয়ে ধৈর্য রক্ষা করার যে শিক্ষা, সেটা আমি আমার ছেলেকে দিতে চাই। ওই ঘড়ি আর ঘড়ির উপর চেন জোগাতে চাই। আরে বাবা, সেটা ভালো কথা, কিন্তু তোমার ইচ্ছের মতোই তো সমস্ত বাবা একবারে ধূলিসাৎ হয়ে যাবে না। সকলের যদি তোমার মতো সৎ বুদ্ধি থাকতো, তাহলে তো কথাই ছিল না। আর যখন নেই, তখন ভাই সৎ সৎ কর্ম ওরকম গাইড করে চালানো যায়, একটু ধৈর্য চাই। আর শোনো, স্ত্রী লোকের কথা উল্টো দিকে যদি চলতে যাও না, তাহলে বিপদে পড়বে। দেখো, বাতাস যখন উল্টো দিকে বয়, তখন না জাহাজের পালকে আর কোনো ধরে রাখলাম, উড়িয়ে চলা অসম্ভব। তাই বুঝি তুমি গৃহিণীর সকল কথাতে সায় দিয়ে যাও? হিরু হিরু একটা তুমি। না রে ভাই, তোমার মতন অসম সাহস আমার নেই। আরে বাবা, 24 ঘন্টা যার কল্পনার অধীনে থাকতে হয়, তাকে ভয় করবো না তো তাকে ভয় করবো? নিজের স্ত্রীর উপর বিরক্ত দেখিয়ে লাভটা কি আছে? তাকে আঘাত দিলেও কষ্ট, তাকে আঘাত দিলেও কষ্ট। তার চাইতে তর্কের সময় গৃহিণীর মতটাকে অকাট্য বলে মেনে নিয়ে কাজের সময় নিজের মতটাকে আমাদের সত্য অবস্থায় তুমি করতে গেলে কিন্তু জীবন যদি সুদীর্ঘ হতো, তাহলে তোমার কথা মতো ফিরে সুস্থে চলা যেত। কিন্তু পরমায়ু যে অতি স্বল্প, তাই এ ব্যাপারে তোমার মত মেনে নেওয়া সম্ভব হচ্ছে না। আমার ছেলেকে তুমি আমার মতো মানুষ করতে দাও। আমি চাই সে বড় হয়ে একজন আদর্শবান মানুষ। এইসব পুরুষের বিলাস ব্যসন তাকে হয়তো সাময়িক আনন্দ দিতে পারে, কিন্তু এদেশে ভুল পথে পরিচালিত হয়। ভাই, ওসব বড় বড় কথা বলা যায়, কিন্তু কাজের সময় না অনেক বিবেচনা করে পথ চলতে হয়। তবে তোমাকে এসব কথা বলেই বা লাভ কি? প্রতিদিনই ঠেকছ, অথচ শিক্ষা নেবে না। যাকে ওই আমার গিন্নি আসছে, আজ যাই ভাই, আর একটা কাজ আছে, চলো। তোমার ছেলেকে তুমি যে বিধি পোশাক পরানো শুরু করেছো, এ আমার মোটেই পছন্দ নয়। আর আত্মীয় স্বজনের কাছ থেকে কথায় কথায় দামি উপহার নেওয়াও সম্মানজনক নয়, এটা তোমার জানা উচিত। আত্মীয় স্বজনরা নিজের নিঃসন্তান মাসি, যেটা কি তাকে এত ভালোবাসে, এই দুটো এখনো মাসি কি তাকে কিছুই দিতে পারে না? শুধু ভালোবাসার উপহার নয়, এ হলো অর্থের দম্ভ প্রদর্শন আর আমার ছেলেকে ভুল পথে চালিত করার প্রচেষ্টা। ওর কথায় আমি ভালোবাসি না। আমার দিদির কাছে তুমি এসব কথা বলতে পারলে, আর পছন্দ বুঝি শুধু তোমার একাই আছে, আর কারো কোনো পছন্দ থাকতে পারে না। আর তোমার আমার ছেলেরা ইংরেজিতে আমার বলছে। সকলের মতে যদি চলবে, তাহলে সকলকে ছেড়ে দিয়ে কেবলমাত্র আমাকে বিয়ে করেছিলে কেন? তুমি যে তোমার মতে চালাবার জন্য আমাকে বিয়েটা করবে, তা আমার তখন জানা ছিল না। নিজের মতটা চালানোর জন্য তো অপরাধ জন্য প্রয়োজন হয়, সেটা বলবো না কেন? হ্যাঁ হ্যাঁ, নিজের বোঝাটা বহন করার জন্য না দরকার হয় গাধার, কিন্তু এখন আমি আর গাধা হতে পারবো না। আরে রাম রাম, তুমি গাধা হতে যাবে কেন? তুমি ভুলে গিয়ে আমার সংসার লগ্নি আরবি করা যাক, ওইসব প্রাণী বিধানের তর্ক থাক। শুধু বলি, তোমার ছেলেটিকে তুমি সাহেব করে তুলো না। কেন করবো না? তাহলে কি চাষা করে তুলবো? মা মা
সেও তো বাজে খরচ হবে। জীবনে যেটা না হলে চলে সেটা অনাবশ্যক অভ্যাস না করার ভালো। সে তোমার কেরোসিন, গ্যাসটার, এসেন্স যাই হোক না কেন। তোমার মতে জীবনে কত আবশ্যিক জিনিস আছে আমার জানা নেই। ওরাতেই যখন আমার মতনই অনাবশ্যক তুচ্ছ বস্তু থাকে না, বাদ দিলে ভালো। তোমাকে বাদ দিলে তো বাদ প্রতিবাদটাই বন্ধ হয়ে যাবে। এত কালে দৈনিক অভ্যেস হঠাৎ ছাড়লে এই বয়সে কি আর সহ্য হবে? যাক, একটা কথা তোমায় আগে থাকতে বলে রাখো, তোমার ছেলেকে তুমি সাহেব বানাও আর নবাব বানাও, কিংবা নবাব আর সাহেবের খিচুড়ি বানাও, তার খরচ কিন্তু আমি জমাবো না। আর আমার মৃত্যুর পরেও সে যা পাবে তাতে তার শখের খরচ কুলোবে না। সে আবার আমি জানি না। তোমার টাকার উপর ভরসা করলে ছেলেকে আমার পত্নী করার অভ্যেস করতে হবে। সেও আমি জানি। তোমার ভগ্নিপতি শশধরের উপর তোমার অগাধ আস্থা, তা আমি বিলক্ষণ বুঝি। তার সন্তান নেই বলে তুমি ভেবে বসে আছো তাকে ফিরিঙ্গি সাজিয়ে এক গা গন্ধ মাখিয়ে তুমি তার বেসুর আদর করার জন্য তাকে সবসময় পাঠিয়ে দাও। আমি দারিদ্রের কষ্ট, লজ্জা অনায়াসে সহ্য করতে পারি, কিন্তু ওই ধনী কুটুম্বের সোহাগ যাতনার লজ্জা আমি সহ্য করতে পারি না। বাবা, ছেলে তার মাসির বাড়ি যাবে, এটা ওটা সহ্য হয় না। এত বড় মানি লোকের ঘরে আমি আছি, আগে তো বুঝতেই পারিনি। তোমার অভিপ্রায় আমার অনেক আগে থেকে জানা আছে। পিতাঙ্গ কথাটা কঠোর হবে বলে আমি এতদিন বলিনি। তুমি ভেবেছিলে তোমার স্বামী নিতান্ত নেই। তোমার মনের কথা সে কিছুতেই বুঝতে পারে না। যাক, কথাটা ঠান্ডা মাথায় ফিরে দেখো। আর সরা বই বা
ওই চাকর রান্নাকেও বলতে হবে কিন্তু সে যেন খস করে খালি গায়ে এসে না হাজির হয়। ও মা, শোনো ছেলের কথা। বাড়িতে লোক আসে বলে আমি লুকিয়ে রাখবো নাকি? ওদের বাড়ি কত ভিড়ভাড় জানো? সবাই কি সুন্দর পোশাক আশাক পরে থাকে সারাক্ষণ। কিন্তু বাবা, আমি বেরবার মানুষ, আমার ঘরে ওই বিলেতি খানা কি করছে রে বাবা? আরে বাবা, ও পরে ঘরটাকে সাফ করে রাখলে চলবে, তুমি এত ভেবো না তো। কিন্তু সবাইকে তো সামলালাম। তোমার বাবাই যদি হঠাৎ খালি গায়ে এসে ঘরে ঢোকে, তখন তুমি কি করে সামলাবে? সে আমি ভাবিনি বুঝি। মাসিমা সন্ধে বাবাকে পিঠে খেতে ডাকবে, কথা হয়ে গেছে। ওনার একটা কাজে বাইরে গেছে, ওই ফেরার পথে বাবাকে নিমন্ত্রণ, আর যেভাবেই হোক গাড়ি করে নিয়ে যাবে। কালে কালে আর কত দেখবো? তা সতীশ, তোরা মায়ের পর যা খুশি করবে যা। কিন্তু মনে রাখিস, আমি বেরবার মানুষ, আমার ঘরে তোদের ওই বিলেতি খাবারের বাসনপত্রের সাথে যেন আমাদের নিরামিষ বাসনের ছোঁয়াছুঁয়ি না হয়, এটা কিন্তু আমি বলে রাখবো। আমার কষ্ট আমি সহ্য করে নেব, কিন্তু আমার ঘরে গোপাল আছে, তার যেন কোনো অন্যতা না হয়, এটা কিন্তু আমি বলে রাখবো। আর মাকেও কিন্তু বুঝতে বলে রাখবো। আমি এই চললুম ঠাকুর ঘরে। বাবা, তাহলে তাই করো। কিন্তু তোমার বাবা যেন কোনো রকমে জানতে না পারে। জানোই তো আবার ওনাকে। কিন্তু মা, একটা কথা, এইভাবে তো আর চলছে না। কেন বাবা? কি হলো? অমন করে আবার কেন? আমার এই চাঁদনি কোট প্যান্ট পরে বেরোতে লজ্জা করে। সেদিন ভাবলিদের বাড়িতে ইভিনিং পার্টি ছিল, সবাই কি সুন্দর ড্রেস কোড পরেছে, আমি এই কাপড়ে গিয়ে খালি অপ্রস্তুতে পড়েছিলাম। আর বাবা জামা কাপড়ের জন্য যে সামান্য টাকাটুকু দিতে চান, তাতে ভদ্রতা রক্ষা করা যায় না। জানোই তো ওনাকে। কি যা ধরেন না কিছুতেই ছাড়েন না। কত টাকা হলে মনের মতো পোশাক হবে শুধু? ওই একটা মর্নিং স্যুট আর একটা লাউঞ্জ স্যুটে 100 টাকা, আর একটা ইভিনিং ড্রেস, হ্যাঁ সেটা তো 150 টাকার মানে কিছুতেই হবে না। কি একটু 300 টাকা দরকার? মা, ওই সেই তোমাদের এক ফকিরি করতে চাও সে ভালো, তবে ভদ্র সমাজে থাকতে গেলে না অমন টানাটানি করলে চলে না। ভদ্র সমাজে থাকতে গেলে খরচ করতে হবে, আর কোনো উপায় নেই। আর ওই এক কাজ করো, আমার সুন্দরবনে পাঠিয়ে দাও। সেখানে কোনো ড্রেস কোডের প্রয়োজন হবে না। না তো জানি। আচ্ছা দাঁড়াও, তোমার মেশো তো তোমাকে প্রতি জন্মদিনে উপহার দিয়ে থাকে। একটু তার মতো ওনার কাছ থেকে একটা নিমন্ত্রণের পোশাক জোগাড় করে নাও। ওই কথায় কথায় একটু মাসিক কানে আনাজ দিয়ে দিলেন। সে তো আমি অনায়াসেই পারি, কিন্তু বাবা যদি জানতে পারে যে আমি মেশর থেকে কাপড় আদায় করেছি, তাহলে কিন্তু রক্ষে থাকবে না। সে আমি সামলে নিতে পারবো। ঠিক আছে, তাহলে আমি বেরোলাম, আমার অনেক ব্যবস্থা করতে হবে। ছেলেটা ছোটবেলা থেকে ভাদুরী সাহেবের বাড়ি যাতায়াত করে। ভাদুরী সাহেব আমার বড় ব্যারিস্টার, অনেক পয়সাওয়ালা লোক। শুনেছি ওনার মেয়েটি নাকি সতীশকে খুব পছন্দ করে। একবার যদি বিয়েটা করিয়ে দিতে পারি না, খুব ভালো হয়। সতীশের বাপের তো সকলের চিন্তা ভাবনা নেই। এদিকে আমার দিদিও নিঃসন্তান, ওসব টাকা করিও আমার সতীশই পাবে। ব্যাপারটা না বন্ধ হয় না। সব দিকটা সামাল দিতে পারলে হয়। ও ছোট বিন্দি, আরে কি এত বিন্দি করে তাকে সাক্ষা বন্ধ করছো? আমাকে নাকি? চুপ করো তো তুমি, এখন আমাকে কাজের কথাটা বলতে দাও। বিধু, এই বেলা তোর বর বাড়িতে নেই। আমি না ওদের গাড়ি পাঠিয়ে দেবো ওনাকে নিয়ে যাওয়ার জন্য। জানি জানি সতীশ সব বলেছে, আর ওকে ডাকছি। এই তো শুনছো? হ্যাঁ। দিদিরা আবার এসেছে, তোমায় একটু ডাকছে। আরে কি ব্যাপার, তোমরা আবার? নাকি আমার ভাইরা মশাইয়ের ভাষণ এখনো কিছু বাকি আছে? না 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 না, ওর দরকারে নয়, আমার দরকারই এসেছি। এদিন না বলতে ভুলে গিয়েছিলাম, আজ সন্ধ্যে আমাদের বাড়িতে পিঠে খাওয়ার নিমন্ত্রণ, যেতে হবে কিন্তু।
আমার মতো নিরস লোককে রসাস্বাদন করিয়ে কি আনন্দ পাবেন দিদি? না না না, এইসব বলে এড়িয়ে গেলে চলবে না। সীতাবাই আমাকে দেখতেই পারেন না। অনেকদিন ধরে ভাবছি আপনাকে পিঠে খাওয়াবো। যাক, বাড়িটার জন্য যেতে হবে কিন্তু, না গেলে কিন্তু ভীষণ কষ্ট পাবো। আরে ভাই, তর্ক বিতর্ক করার এমন একটা সুন্দর মিস করো না ভাই। চলে এসো, জমে যাবে। যাও না, দিদিরা অত করে বলছে তোমার, কতদিন তো দিদিদের বাড়ি যাও না। এবার আমার বৌদিকে আমার দেখাশোনা করতে হবে। আমারও কি যাওয়ার ইচ্ছে করছে না। ঠিক আছে, আজকের সন্ধ্যেটা যখন তোমরা নষ্ট করবে বলে মনস্থির করে বসে আছো, তখন আর কি করা। ঠিক আছে, যাবো। বেশ, যেতে তো হবে। কিন্তু গণপথ, একটা কথা ছিল। এই তুমি না এই সতীশের সাথে বড় কড়া ব্যবহার শুরু করেছ। ওর বয়স হচ্ছে, এই বয়সে অল্প শাসন ভালো না। বলো তো রায়মশাই, আমি ওনাকে কিছুতেই বুঝে উঠতে পারি না। বাবা, দুটো অপবাদ একসাথে। একজন বললেন নির্দয়, আরেকজন বললেন নির্বোধ। যার কাছে আমি হতবুদ্ধি হয়ে বসেই আছি, তিনি যা বলেন তা সহ্য করতে রাজি আছি। তার ভগিনী যা বলেন তার উপরও কিন্তু আমি কোনো কথা বলব না। কিন্তু তাই বলে ভগিনী পতি পর্যন্ত কিন্তু সহিষ্ণুতা চলবে না। আচ্ছা, আমার ব্যবহারটা কিরকম করা শুনুন। দেখো, সতীশের একটু জামা কাপড়ের শখ, অনেক জায়গায় মিশতে শুরু করেছে। আর তাকে তুমি কিনা সেই চাঁদনি থেকে না, আমি তো চাঁদনির কাপড়কে করতে বলিনি, কিন্তু ওই ফিরিঙ্গি পোশাক আমার দু চোখের বিষ। ও ধুতি চাদর চাপকান চোগা এসব করুক না, কখনো লজ্জা পেতে হবে না। বাবা, সতীশ যদি এই বয়সে তার শখটা পূরণ না করে নিতে পারে, তাহলে শেষ বয়সে কখন কি করে বলবে, সে আরো খারাপ ব্যাপার হবে। আর একটা কথা ভালো করে চিন্তা করে দেখো, শিশুকাল থেকে আমরা যেটাকে সভ্যতা বলে মানছি, তার আক্রমণ তুমি ঠেকাবেটা কি করে? যিনি সভ্য হবেন তিনি তার সভ্যতার মাল মশলা নিজের খরচেই জোগাবেন। এই যে তোমার সভ্যতা যেখান হতে আসছে, টাকা কিন্তু সেখান হতে আসছে না, বরং এখান হতে সেদিকেই যাচ্ছে। রায়মশাই, আপনি বেরোবেন না। দেশের কথা বললে পারে নাকি আর থামানো যাবে না। ভাই, এসব কথা আমিও বুঝি, কিন্তু ছেলেদের আবদারটা এড়ানো যায় না। সতীশ যখন এখন মাধুরী সাহেবদের বাড়িতে মেলামেশা করছে, তখন ওর উপযুক্ত জামা কাপড় না হলে বেচারা তো ভীষণ অপ্রস্তুত হয়ে যায়। আর সেই সমস্ত ভেবে চিন্তে তো এই আজকে ওর জন্য একটু জামা কাপড় না, একদম না। নিয়ে যাও, তুমি এসব কাপড় এক্ষুনি নিয়ে যাও। দেখো, আমি যদি সতীশকে ওই কাপড় কখনো করতে দেখি, আমি কিন্তু ওকে বাড়িতে থাকতে দেবো না। আমি ওকে দেশে পাঠিয়ে দেবো, সেখানে সে আপন ইচ্ছে মতো চলতে পারবে। এ ব্যাপারে আমি আর কোনো কথা বলতে চাই না। সে তো অবাক করলো। রায়মশাই, আমাদের ছেলেকে আসুক। নিজের ছেলের উপরে বাপের এরকম ব্যবহার কেউ দেখেছে? কারণ ব্যবহারটা তো আমার পুরো একটু ভালো হলো না। আমার মনে হয় কি জানো, সতীশের নিশ্চয়ই পরিবার বলবো তুমি না এই রোজ ওই ডাল ভাত রান্না করে আর খাইও না। ও যতই পারো নিয়মিত একটুখানি মশলাদার খাবার না খেলে না, ও মুখেও রোজে না, ও হজমও হয়। তুমি এক কাজ করো, তুমি না ওকে কদিন ধরে খুব ভালো করে রান্না বান্না করে খাওয়া দেখি, তারপরে দেখবে তুমি যা বলছিল তাই শুনছে। এই ব্যাপারে তো তোমার দিদি তোমার চেয়ে অনেক পিছিয়ে আছে। চলো দিদির সাথে আলোচনা করি।
আমি সারাদিন কোর্ট কাছারি নিয়ে ব্যস্ত থাকি, তার উপরে মক্কেল সামলাতে হয়, সমাজের নানা শ্রেণীর লোকের সাথে ওঠা বসা করতে হয়। তুমি তো মেয়েটার দিকে একটু নজর রাখতে পারো। হ্যাঁ, ঠিক বলেছো। সারাদিন যেন কাজ করার কিছু কম, তুমি এটাকে নিয়ে বসে করেই খাও। বাবাটা সামাল দেয় কে? মেয়ে মানুষের মন গড়া যেন তোমাদের পুরুষ মানুষের স্বভাব হয়ে থাকে। আর আমার মেয়েটাও এখন অর্থনীতি তৈরি হচ্ছে, অর্থনীতি তাকে না দেখো কি করে চলবে? দোষের বিচার ছাড়ো, না হয় সমস্ত দোষের দোষী আমি। সবটাই নাই, তবে মনে হয় সতীশ ছেলেটাকে একটু দূরে করেছে। আমি শুনলাম সেই ছেলে কি উপহার এনেছে, সেটাকে ফেরত দিয়ে দিয়েছে। বলেছে এত দামি উপহার আর না গাছ। ওরা যদি আসতেই হয় তার জন্য তার ফুল নিয়ে আসে। বলো তো কি কোন আধুনিক ফুলের ব্যবহার? সতীশ ছেলেটাকে কেমন লাগে আমার তো মন্দ লাগে না। ওরা সেই ছেলে অন্য হতে যাবে না। ওই ছেলে তো আমাদের ছেলেরই বন্ধু, তার কাছ থেকেই তো সব খবর হয়। কিন্তু তার বাপটার শুনেছি তেমন পয়সা করেছে, বিদেশিদের একদম দেখতে পাচ্ছে না। ওই খাদ্য দিতে তাদের ভয় থাকে। ছেলেকে বিলাসের জন্য একটু খরচা করতে হয়, এই জন্য তাদের বাড়িতে নিয়ে ভয়ানক অশান্তি। তুমি বোধহয় জানো না, সতীশের বাপটা সেদিন 7 দিনের পরে হঠাৎ করে মারা গেছে। আর মারা যাওয়ার সময় তার যা সম্পত্তি ছিল আমার হাসপাতালে দান করে দিয়ে গেছে। এখন ছেলে আর তার মায়ের মাসিক 75 টাকা ছাড়া আর কোনো রোজগারই নেই। তাই না? এই জন্যই ছেলেটাকে কদিন ধরে দেখতে পাই। কই, নীলিমাও তো আমাকে কিছু বলেনি এ ব্যাপারে। যাক, তাহলে তো সব ছুটে উঠেই গেল। সেই ছেলের কথা শুনে আর কি লাভ? মেয়েও বোধহয় ওকে মন থেকে মুছে ফেলেছে। এখন কি উপায় করবে? কেন এত ভাবনা কিসের তোমার? বেশ লজ্জা। তোমার মেয়ে যে সতীশকে ভালোবাসে সেটি তুমি দুচোখে না দেখতে পাও না? তার উপর তুমি তো ওদের বিবাহ দেওয়ার প্রস্তুত ছিলে। এখন কি উপায় করবে? আমি তো বাপের উপরে কোনোদিন নির্ভর করিনি। তাহলে কি ছেলেটার চেহারার উপর নির্ভর করে বসেছিলে? আর অন্য বস্ত্রটা কি একেবারেই অনাবশ্য? সম্পূর্ণ আবশ্যক। আরে যে যাই বলুক, এর চেয়ে আবশ্যক আর কিচ্ছু হতে পারে না। তাহলে তোমার মতলবটা কি শুনি? আরে অমন ছেলেই তো আমার দরকার, না হলে সে হাতের মুঠোয় থাকবে কেমন করে? শোনো, ছেলেটি দেখতে শুনতে বেশ লম্বা চওড়া। আমি ওকে ভরসা করি। নীলিমাকে দিয়ে দিয়ে আমি কোনো অন্যের বাড়ি পাঠাতে পারবো না। এসব কি বলছো তুমি? একবার বলছো তাদের বসে পড়ি নেই, সামান্য পাশ করেছে, বাপ মারা গেছে, আবার লাফাচ্ছ তার সঙ্গে মেয়ের বিয়ে দেবে বলে। দিতে চাও নাকি? শোনো, ওকালতি তো আমার পেশা। আর আমি অত কাছা খোলা কাজ করি, সমস্ত খবরাখবর নিয়ে রেখেছি। খোঁজ খবর আর কি করবে? তোমার মেয়ে এত আদরে, এত টাকা পয়সার মধ্যে মানুষ, সে কি কখনো তার সঙ্গে গিয়ে থাকতে পারবে? তারপর ছেলেকে সেরকম পাশও দেয় না। চাকরি ছুটি নেবে সে সম্ভাবনাও দেখছি না। না না, চলবে না, ও ছেড়ে চলবে না। তুমি যেমন করে পারো নীলিমাকে ওর কাছ থেকে তুলে দিতে হবে। এই জন্যই বলে স্ত্রী বুদ্ধি। শোনো বিনি, আমার উপরে তাড়াতাড়ি আস্থা হারিয়ে সব খবর নিয়ে রেখেছি। বাবা এরকম হতে পারে, কিন্তু ওদের সমস্ত কন্ট্রোল কিন্তু ওই মাসি আর বেসরা। তারা নিঃসন্তান, প্রচুর সম্পত্তির অধিকারী। আর এইসব সম্পত্তি তো
মাসি ছেলেটিকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। তারা ওকে পশুপুত্র দিয়েছে। আর মেয়েসুটা নগদ টাকা থাকলে কি হবে? এই বউয়ের কথায় ওঠে আর বসে। এটা তুমি ভাবছো, এটা তো না হতে পারে। হাজার আপনার মাসি মেশো কি এক? আর সুপুত্র লেগেই যদি এতদিন নেয়নি কেন? তুমি একটু তাড়া দাও তাহলে। সে চিন্তাও তোমায় করতে হবে না। তার মেশোর টিকিও যে আমার কাছে রাখা, সে আমার সবচেয়ে বড় মক্কেল। আর সম্পত্তি না দিয়ে সে যাবে কোথায়? আমি সব বিক্রি করিয়ে নেব। আর একান্তই যদি দিতে না চায় তাহলে বিক্রি করিয়ে দেবো। হাজারটা মামলায় তো সে এমনি ফেসে আছে। সত্য আমি দেখছি অলরেডি সব উইলপত্র করা হয়ে গেছে। আর তার মশারিটা তো আমি করেছি। বাবা, তাই নাকি? এত সব ভেবে রেখেছো? বাপরে, কি পরিবার লোক তো তুমি। কে জানে কোনদিন আমাকেই না কত বুঝিয়ে সে আর কেমন করে করবো? তুমি তো আমার সর্বস্ব করে দিয়ে রেখেছো। এই বুড়ো বয়সে আর নেতাজি করতে হবে। যাই দেখি এখন নীলিমা এত কিছু বুঝবে না। অমন বিলেত ফেরত পাল দেওয়া ব্যবসা ছিল রজতমতি। তোমার মেয়ের জন্য কত উপহার আনতো, কত পার্টির আয়োজন করতো, কত সাহস করতো তোমার মেয়েকে। তুমি তাকেও কিন্তু তাড়িয়ে দিলে। সব খবরই আমি রাখি। অতিশ একবার তোমার মেয়ের জন্য একটা নেকলেস এনেছিল হাট। এই নিয়ে তার বাড়িতে বাপের সাথে প্রচুর অশান্তি। এসে তার ওই মেশো সমস্ত হাট মিটিয়ে দেয়। তাই নাকি? জানি না তো। ওরা নেকলেস তোমার মেয়ে নিয়েছিল? না, নেয়নি। উল্টে সতীশকে সে অনেক করে বুঝিয়েছিল যে উপহারের জন্য তাকে ভালোবাসে না, তাকে ভালো লাগে বলেই ভালোবাসে। সতীশও রাজি হয়ে তার কথায় রাজি হয়েছে। এই জন্যই তো বলি এই ছেলেটাকে সত্যিই ভালোবাসে। কখন একটা ছেলে যদি হাতের মধ্যে থাকে তাহলে মন্দ কি? কথাটা তুমি একদম ঠিকই বলেছো, কিন্তু আমি তো অবাক হয়ে যাচ্ছি। আমি বাবা হয়ে কিছুই জানতে পারলাম না। আর তুমি বাবা হয়ে এত কিছু জানলে কি করে? নিশ্চয়ই তুমি ওদের পেছনে লোক লাগিয়েছিলে। আমাকে তোমার আগে বলা উচিত ছিল, তাহলে আমি ওদের একটু চোখে চোখে রাখতাম। এলি যে সতীশকে ভালোবাসে তা কিন্তু বাইরে থেকে দেখে বোঝা যায়। তোমার মেয়ে ওই তো স্বভাব, সে যাকেই ভালোবাসে তাকেই সে জানবে। দেখবে না সেদিন বিভাজনাটাকে নিয়ে কি কাণ্ডটা এখন করলে। যাকে তুমি আমায় বাঁচালে। আমি তো ভাবছিলাম এই সম্বন্ধ আমি কি করব। আমার মেয়েটা যেদিন হুট করে কিছু করলে, কিছু যদি করে বসে, ভাবছিলাম কি আবার এখনো সংশয় আমার উপরে? না, সে কথা না। সেদিন হঠাৎ রাত্রিবেলা বসে দেখি ভোরবেলা দেখি কেঁদে কেঁদে চোখ ঘুরিয়ে ফেলেছে। জিজ্ঞাসা করলাম, কোনো উত্তর দিল না। এখন বুঝতে পারছি ও সেদিন সতীশের বাবার মৃত্যুর খবরটা পেয়ে এরকম করেছে। ছেলেটা তাহলে কি ও মেয়ে আমার মেয়ে ভালোবাসে। ঠিকই ধরেছ। তাহলে আর দেরি না করে ওকে একবার ডেকে খাইয়ে দাও। শেয়ার করতে একবার যখন জানতে পেরেছি তাকে আমি আর ছাড়ছি না। যাই, নীলিমার সাথে আজ আমি একটু কথা বলে আসি। আমি কিন্তু ওকে আজকে খুব করবো। ও কেন আমায় কিছুটি বলেনি, আমার খুব অভিমান হচ্ছে। শোনো, কাল বাজারে থেকে তাড়াতাড়ি চলে এসো, অনেক আলোচনা বাকি আছে।
ছেড়েছে আমি শুনতে নেই, কিন্তু বিশ্বাস করো সর্বক্ষণ তোমার সাথেই আছি। আমি তো বেঁচে থাকতে তোমাদের কেবল দুঃখই দিয়েছি, কিন্তু বিশ্বাস করো আমি যা যা বলেছি সব সতীশের ভালোর জন্যই বলেছি। তুমি থাকলে কত খুশি হতে। সতীশ আর আগের মতো নেই গো, এখন নিজে পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে। বিলাস ফ্যাশনের প্রতিও মোহ গেছে, ওকে মাসির কাছেও ঋণ রাখতে চায় না। সে কি কোন মায়া মন্ত্র বলে এসব হলো? আমি তো হার মেনে গেছিলাম। সেই যাকে ভালোবাসে সেই ভাদুরী বাবুর মেয়েটি ওকে পাল্টে দিয়েছে, আর দেওয়া দামি উপহার ওনাকে ফিরিয়ে দিয়েছে। শুধু ভালোবেসে নিজের আসল মানেটা বুঝিয়েছে। তাই নাকি? সে তো বিশাল খবর। কিন্তু তার মেশো এখন তাকে জিনিসপত্র কিনে দেয় না, তার মাসি তাকে ভালোবাসে না। মেশো তো দিতে চায়, কিন্তু মাসি দিতে দেয় না। তাদের এখন শেষ বয়সে সন্তান এসে গেছে, আর এখন আমাদের দুজনকে সহ্য করতে পারে না। তাতে আমার কোনো দুঃখ নেই, আমার সতীশ যে এখন নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে, এটাই তো আমার কাছে বিশাল সুখ। দেখো, সৎভাবে থাকো, সাধারণভাবে জীবনযাপন করো, লোভ করো না। দেখবে ভগবান একদিন ঠিক সুদিন দেবে। কারো দান আর যাই হোক না কেন সম্মানের হয়। আমার ছেলেকে যদি কেউ সত্যি পাল্টে দিতে পারে, আমার আশীর্বাদ তার উপর চিরকাল থাকবে। সতীশটাকে ভালো রেখো। শাস্ত্রী হলো প্রতিষ্ঠার কোনো খবর পাচ্ছি না। কোথায় আছে, কেমন আছে, কিচ্ছু জানি না। আমি যে কি করবো কিচ্ছু বুঝে উঠতে পারছি না। জানো, ও নিজেকে নিজে শেষ করে দিতে চেয়েছিল, ওই ভালোই ভালো মেয়েটি ওকে বাঁচিয়েছে। আমার না কিছু করে বসে এই চিন্তায় আমার ঘুম হচ্ছে না। কিচ্ছু হবে না, ভগবানে বিশ্বাস রাখো, কিচ্ছু হবে না। আমি কি স্বপ্ন দেখছিলাম, নাকি উনি সত্যি এসেছিলেন? ছবির সামনে দাঁড়িয়ে বিড়বিড় করছিস রে? আমরা কি বেরবার হইনি নাকি রে? তোদের রকম তখন দেখলে বাবু বিম্বি খেতে হবে, যত সমাধি খেতে। ওদিকে ছেলে বলতে ওদিকে ঘরের ছবির সামনে দাঁড়িয়ে বিড়বিড় করছে। আরে ছেলের গোড়া খোঁজ করেছিলি রে? না গো দিদি, তোমরা খোঁজ করবো বলো, আমি কি কিছু চিনি এ শহরে? মা, তুমি ঠিকই বলেছো, ওকে তো আমাকেই খুঁজে বার করতে হবে। আমি যাই। ও মা, তুই একটা মেয়ে মানুষ কোথায় যাবি? তুই কি জানিস এই শহরে? না, ওই রামকে আমি সাথে করে নিয়ে যাবো, কিন্তু ওকে তো আমি খুঁজে বার করবো। আমি যাই। দেখো দেখি কাণ্ড, একা মেয়ে মানুষ কোথায় খুঁজবে কে জানে। ও শহরে কিছু চেয়েও না, আর ছেলেটা হচ্ছে তেমনি পথচা, যেমন আদর দিয়ে মাথায় তুলেছে। এবার সামলা, খেলাটা বুঝুক কেমন লাগে। দেখছি না, কোথায় গেল কেন? ও ছোট পিঙ্কি, তোমরা আমার কখন এলে? বিদু তো গেল ছেলেকে খুঁজতে। তা তোমরা যখন এই করেছো, তাহলে বসো বাবা, আমি একটু জল টলের ব্যবস্থা করি। যাই ভেতরে গিয়ে একটু জল টলের ব্যবস্থা করি।
ও যেখানে চাকরি করে সেখান থেকে ধাক্কা নিয়েছে বোধ হয়। জানি না বাবা, আর জানতে চাইও না। যে ছেলেকে এত ছোট বয়স থেকে আদর যত্ন দিল, ওর বাপের থেকে বাঁচি বাঁচি রাখলো, এত দিল দিল, আর সেই ছেলেকে না বিভিন্ন টাকা মুখের উপর পেছনে ছুটিয়ে গেল। এই টাকা দিয়ে কি সবই ছোট হয়? ও এমনি তুমি না বড় অভিমান। আরে বাবা সতীশ তো ছেলে মানুষ, ওর কি অত বুদ্ধি আছে নাকি? দেখো ও আমার কাছ থেকে ধাক্কা নিয়ে এটা সেটা কতবার কিনেছে, এখন হয়তো যা করে সব দেওয়ার চেষ্টা করছে। এই থামো তুমি, চিরকাল তুমি খালি জোড়াতালি দিয়ে গেলে। আর তুমি তো জানোই না ছেলে আমাকে সবে থেকে পরে এসছে, তবে থেকে ওদের মা ছেলের কি হিংসে। বুঝতেই পারে না। আমি ভেবেছি ওকে অনেক ঘুরে এসেছে, ছেলে খুব হিংসে। আমরা অথচ কত মহিলার ডাক্তার গুণে দেখলে এই ছেলেকে এই বয়সে পেল, কোথায় মা ছেলে খুশি হবে তা না, তাহলে ফেস দেখাচ্ছে। না 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 তুমি মাথা গরম করো না। আচ্ছা এটা ভেবে দেখো, আমরাই তো ওদের আশাটা বাড়িয়ে দিয়েছিলাম, আর আমাদের সতীশকে তুমি ভালোই বাঁচত। আমরা ওর লোকটাও বাড়িয়ে দিয়েছিলাম। ওর বাবা তো চেয়েছিল সতীশকে একদম সাধারণভাবে মানুষ করতে, তো সেই বাবা হঠাৎ করে মারা গেল। এখন ও বেচারা সামান্য কটা টাকার জন্য হৃদয়াস্ত পরিশ্রম করতে হয়। আমাকে ও বলেছে ও কারণ কোনো ঋণ রাখতে চায় না। আমি বাবু তোমার মতো অত সাহস ছাড়ুনি। আমি যা বলবো সত্যি বলবো। আর তুমি তো জানো না, সেদিন আমাদের চাকর ওটাকে পিস্তল দেখেছিল। আমি এবার বুঝেছি ও কিভাবে টাকা রোজগার করেছে। আমার তো ভাবতে ভয় হয়, কোনদিন আমাদের বাড়িতে কিছু করে বসে। আমি বাবু ওকে আর আমার বাড়িতে দেখতে চাই না। না 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 না, ও সরল হতে পারে। আমার মনে হয় না যে ও অতটা খারাপ। ফরেন তোমাকে ভালোবাসে না, তারা ভালোবাসে। আসলে দুরবস্থার মধ্যে রয়েছে তো, তাই হয়তো মাথাটা গরম হয়ে রয়েছে। এছাড়া আমি শুনেছি ওই ভাদুরী বাবুর মেয়ে ওকে ভালোবাসে, ওকে সব শিখিয়েছে। ওর কথাতেই তো সমস্ত বিলাস বেতন সব ত্যাগ করেছে। একটা কাজ নিয়েছে, প্রাণপণ চেষ্টা করছে উপার্জন করার জন্য। আমাকেও বলেছে তো কারণ ঋণ রাখতে চায়। ওইসব আমি জানি না। ও যাতে আমাদের বাড়িতে না আসে, তুমি সেই ব্যবস্থা করো। না না সে ব্যবস্থা আমি করবো। শোনো, ও নিজেও চায় না যে অন্যের উপর নির্ভরশীল হয়ে বেঁচে থাকে। আর ও যাকে ভালোবাসে সেই ভাদুরী বাবুর মেয়ে, সেও চায় না যে সে তার বাবার উপর নির্ভরশীল হয়ে থাকে। সে সতীশের সাথে একদম সাধারণ ভাবে জীবনযাপন করে। তা কি ব্যবস্থা করেছি শুনি? ব্যবস্থা শোনো, আমি ওকে ওই মানিকপুরের জমিটা লিখে দিই। ও তাহলে আর তোমার কাছে কিছু চাইবে না, আমি ঋণ মুক্তি হয়ে যাবে। না না না, একেবারেই না। তুমি তো আমাদের বাড়িতে কথা বসাবে না। জানি তোমার অনেক আছে, তাহলে কি বিয়ে দিতে হবে? আরে এই কথা কেন বলছো? তোমার বোনকে তো আমরাই এরকম আশা দিয়েছিলাম। এখন কি পিছিয়ে আসা ভালো দেখায় নাকি? সে তো তখন আমাদের ঘরে ছিল না। এখন তো আমার ঘরের ভবিষ্যতের কথাটা ভাবতে হবে। ও দিদি, দিদি গো, আমার সব দৃষ্টি ভুলে টাকায় ওকে নিয়ে গেছে। আরে সে কি? এই কখন হলো? এই কে বললো এসব?
বাদুড়ি সাহেবকে খবর দিতে হবে। উনি দুধের উকিল আছে, যেভাবে হোক ওকে পুলিশ থেকে ছাড়িয়ে নিয়ে আসবে। ও হ্যাঁ, গাড়িটাও তো বাড়ি রয়েছে, এই চলো তো সবাই যাই বাদুড়ি সাহেবের বাড়িতে। তুমি যাও, আমার এখন মনটা ভালো লাগছে না, আমার হরেনের জন্য মন খারাপ লাগছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। অত করে বলিস কেন? তোর পায়ে পড়ে। হরেন কি আমার ছেলে নয়? আর আমি যদি হরেনকে হিংসায় করি, তাহলে আমি মরে যাই। আগে সতীশটা আসুক, ও যদি সত্যি কোনো অন্যায় করে থাকে, ওকে নাক খত দেওয়া উচিত। যাকে এমন বিপদের দিনে আর এইসব কথা বলিস না। দেখ তুমি রায়বাসা কি করতে পারে তোর জন্য। আর কারোকে যেতে হবে না, এই দেখো কাকে নিয়ে এসেছি। আরে বাদুড়ি সাহেব যে, আরে আপনার হঠাৎ আগমন, আমি তো কিছুই বলতে পারছি না। এদিকে তো আমরা ভীষণ চিন্তায় পড়েছিলাম। বলছি সব বলছি। ভোর থেকে দৌড়াতে খবর পেয়েই আমি গেছি। হ্যাঁ আগে বলি সমস্ত বিপদ কেটে গেছে। আরে আর চিন্তা কোনো কারণ নেই। আমি যখন হাত দিয়েছি তখন ওকে থানা থেকে ছাড়িয়ে আনা কোনো ব্যাপার নয়। কিন্তু ও কি করেছিল? আইনের দিক থেকে দেখতে গেলে সঠিক দোষ করেছি, কিন্তু নীতির দিক থেকে কিন্তু নিরাপরা। আমার মেয়েকে সে ভালোবাসে, ভালোবাসার একমাত্র শর্তই ছিল সতীশকে আত্মনির্ভর হতে হবে। কারোর কাছে ঋণ রাখা চলবে না। আর জীবনে সে সবচেয়ে বেশি ঋণী ছিল আমার মাসি আর মেসুর কাছে। না না, সে তো আমি জানি, কিন্তু তাই বলে কিন্তু ও চুরি করে মোটে ভালো কাজ করে। না না না, চুরি সে করে। অফিসের টাকা দিয়ে সে কোম্পানির কাগজ কিনেছে। ভেবেছিল দাম বাড়লে মূলধনটা ফেরত দিয়ে সেটা দিয়ে ঋণ শোধ করে দেবে। কপাল বন্ধতা, দাম উঠবার আগেই সে ধরা পড়ে যায়। কিন্তু এ ছাড়া পেলে কি হবে? ও যে আমার প্রভু জামাই, আমার মেয়ে যে তাকে ভালোবেসেছে, তাই মেয়ের অনুরোধ কি ফেলা যায়? গিয়ে বন্ধ দিতেই হবে। তাই তার কিছুটা দিয়ে ওকে অফিস থেকে সব সারিয়ে দিলাম। কিছু মামলা তুলে দিল। আমাকে ক্ষমা করে দাও মাসি, আমি আর কখনো এরকম করবো না। আমার কথা বলা হয়েছে তো, এবার আমি একটু কথা বলি। কবিতা না করে কবিতা কাজে কথা আছে। আমরা জানি, সতীশের বাবার অবস্থানে আপনাকে ওর গার্জেন, তারপর সতীশের মাও এখানে বর্তমান আছে। আপনাকে কখনো বলেছে, আমি আমার মেয়ের বিয়ের প্রস্তাব দিয়ে রাখি। দয়া করে না করবে না জানি। আরে এত বিরক্ত
হ্যালো, এতক্ষণ ধরে আমাদের অত্যাচার সহ্য করার জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আমরা আমাদের প্রাণপণ চেষ্টা করেছি। আমরা যদি আপনাদের এটাই আমাদের পুরস্কার, এটাই আমাদের পুরস্কার এবং ভবিষ্যৎকালে এরকম আরো করার জন্য আমরা উৎসাহ করব। আচ্ছা, আমরা যে টিম হিসেবে কাজ করেছি তাদের সাথে পরিচয় করিয়ে দিন। ঘোষ, মীরা চৌধুরী, নটরাজ দত্ত, অঙ্ক প্রসাদ রায়,